আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই থাকছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত। এদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছে। থাকছে বিস্তারিত। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি ভারতকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অনেক ত্যাগের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। 1971 সালের যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছিল। আমরা সবসময় প্রত্যাশা করি ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোনো একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এটা আমরা প্রত্যাশা করি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো হঠকারিতা নয়, বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের সামনের দিকে পা দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা উগ্রতা করেন, হঠকারিতা করেন। এগুলো কখনোই আমাদের সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে না। গোটা পৃথিবী এখন ভিন্ন রকম আবার অস্থির হয়ে উঠেছে জানিয়েছে মির্জা ফখরুল। বলেন, আজকে ভূরাজনীতি, ভারত উপমহাদেশের যে রাজনীতি, সব নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সতর্কতার সঙ্গে। এদিকে স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি ভারত অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা তৈরি করেছে এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এই ফেক একটা তথ্য, এই ইনফরমেশন ছড়িয়ে দিয়ে আবারও একটা সমস্যা তৈরির পায় তারা চলছে। এটি নিয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এটা কোনো ধরনের বন্ধুত্বের প্রশ্ন রেখে আগরতলার সহকারী হাই কমিশনে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আগরতলায় ডেপুটি হাই কমিশন অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় ডেপুটি হাই কমিশন অফিস আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করছে, বোনাফল দিয়ে ঢোকার চেষ্টা করছে। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? আমরা এই সমাবেশ থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে বাংলাদেশ যে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদের খাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। কারণ বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। এই সরকারের দায়িত্ব কি? এই প্রশ্ন রেখে তিনি বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই জঞ্জালগুলো সাফ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমরা মনে করি নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা ও অর্থনৈতিক ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ আমরা আগেও বলেছি, নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে, তত বেশি গণতন্ত্র বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবে। রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই বিষয়ে সবাই আমরা একজোট থাকব, একমত থাকব এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতার সার্বভৌমকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব। তিনি বলেন, শেখ হাসিনা গত 15 বছরে 20,000 তরুণকে হত্যা করেছেন। আমাদের ইলিয়াস আলীসহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। খালেদা জিয়াকে বছরের পর বছরে কারাগারে আটকে রেখেছেন। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা জানিয়ে তিনি বলেন, বিগত সরকার বাংলাদেশের যে ক্ষতি করে দিয়েছে, যে শ্বেতপত্র প্রকাশ হয়েছে তাতে বছরে $16 বিলিয়ন পাচার করা হয়েছে বলে উঠে এসেছে। চিন্তা করা যায়, একটা দেশের সরকার তারা দেশের সব সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতি ফেকলা করে দিয়েছে, কিছুই নাই ভিতরে। তারা রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।
3টি নির্বাচনকে বেআইনিভাবে দখল করে নিয়েছিল। মির্জা ফখরুল বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে লন্ডনে রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে কবে তারেক রহমান দেশে আসবেন। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 63 নেতাকর্মী। এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকায় মহানগর হাকিম মোহাম্মদ ছানাউল্লাহ মঙ্গলবার তাদের অব্যাহতির আদেশ দেন। রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 28 নভেম্বর আদালত ওই আদেশ দিল। বিষয়টি প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ও আব্বাস ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, আলতাফ হোসেন চৌধুরী, সাবেক নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরাদ হালিম, ডোনার ও সদস্য সচিব আমলক হক রয়েছেন অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের তালিকায়। জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবিতে 2023 সালে গত 28 অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়, পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরও ডজন খানেক যানবাহন। হামলা হয় প্রধান বিচারপতির বাসভবনে। ওই ঘটনার রমনা থানায় তৎকালীন এসআই মুজিবুর রহমান বাদী হয় বিএনপির 72 নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। পরে মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ 11 জনকে ওই মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে গত 28 অক্টোবর ফখরুল সহ 63 জনের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম। সেখানে তদন্ত কর্মকর্তা বলেন, মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন আসামিরা ওই ঘটনায় জড়িত কিনা তা তারা জানেন না। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলায় অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হলেও এজাহারে নাম ডাকা ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। ভবিষ্যতে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে কিংবা ঘটনা প্রমাণের মতো কোনো তথ্যপত্র পাওয়া গেলে কিংবা ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার করা সম্ভব হলে মামলাটি পুনরুজ্জীবিত করার কথা বলা হয় তদন্ত প্রতিবেদনে। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে পৌনে 12টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম ব্যান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকায় মৃত ধারীর ছেলে চন্দনের ট্রেন থেকে নেমে তার ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। তিনি মামলায় 1 নং আসামি বলে পুলিশ জানায়। বর্তমানে চন্দনকে ভৈরব থানায় হেফাজতে রাখা হয়েছে। ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি কি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরব অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়, কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। এদিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এ খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয়। রাত 11টার দিকে ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। ওসি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয় রাত 7:30টায় ভৈরব রেল স্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবে। এরই মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে আসলে তাকে হস্তান্তর করা হবে। গত 26 নভেম্বর চট্টগ্রামের ওসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করে। উক্ত মামলায় 1 নং আসামি চন্দন। এই মামলায় পুলিশ আগেই 9 জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিল। অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।